দর্শক, বিটিভির নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিন দেখবার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানটি বিটিভির শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। এই অনুষ্ঠানে আমরা জাতীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট আলোচক থাকেন আমাদের স্টুডিওতে। আজকেও দুজন বিশিষ্ট আলোচক আছেন, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন। একজন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং আরেকজন দেবব্রত চক্রবর্তী বিষ্ণু, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ। আমরা আমাদের আমন্ত্রিত বিশিষ্ট আলোচকদের সাথে কথা বলবার আগে আজকে আমাদের হাতে যে পত্রিকাগুলো এসেছে, দৈনিক পত্রিকাগুলো এসেছে, তার বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো একটু পড়ে নিচ্ছি। সকালের খবর, হরতালের আগে 6 গাড়িতে আগুন। ঢাকা আসছেন আজ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। কৃষ্ণার সামনে অনেক এজেন্ডা। ভোরের কাগজ, গাড়ির কি দোষ, গাড়ি পোড়ানোর একটা ছবি এসছে। বিএনপি সহ 4 দলের 2 দিনের হরতাল শুরু। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন। তারেক সহ 26 জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। হরতাল দিয়ে সরকারের পতন হয় না বলেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। যায় দিন, 48 ঘন্টার হরতাল শুরু। ঢাকায় 6 বাসে আগুন। হরতালে কঠোর সরকারের অনসাজে পুলিশ, প্রস্তুত ভ্রাম্যমাণ আদালত। মানব জমিন, 48 ঘন্টার হরতাল শুরু, গণগ্রেপ্তার, 9 গাড়িতে আগুন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক কাল, একগুচ্ছ এজেন্ডা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে। বাংলাদেশ প্রতিদিন, বাসে আগুন, গ্রেপ্তার, নগর জুড়ে আতঙ্ক। টানা 1 মাসের হরতাল চান কর্নেল অলি আহমেদ। আজকালের খবর, ফেরত পাওয়া যাবে অর্পিত সম্পত্তি, সংসদে বিলের রিপোর্ট উত্থাপন। রাজধানীতে 8 গাড়িতে আগুন। ভারতীয় মিডিয়ায় মনমোহনের ঢাকা সফর, উঠে এসেছে বাংলাদেশের অপ্রাপ্তির কথাই। কৃষ্ণা আজ আসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মনমোহন। আচ্ছা, বাংলাদেশ সময় 48 ঘন্টার হরতাল শুরু। 21শে আগস্ট গ্রেনেড হামলা, পলাতক 26 আসামির 18 জনই বিদেশে। করতোয়া, দৈনিক করতোয়া, বিএনপি জামায়াতের 48 ঘন্টার হরতাল শুরু, টানটান উত্তেজনা। আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ডেইলি সান, হরতাল সাপোর্টার্স টর্চ 7 vehicles in city. 48-hour হরতাল begins today. The Independent, only 12 drug units follow WHO rules. BNP allies enforce 48-hour হরতাল from today. Indian Foreign Minister arrives today. এই ছিল আমাদের হাতে যে দৈনিক পত্রিকাগুলো এসছে। প্রিয় দর্শক, তার বিশেষ খবর, আমরা এই খবরগুলো নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত দুজন আমন্ত্রিত বিশিষ্ট আলোচকের সাথে কথা বলবো। জনাব মোহাম্মদ এ আরাফাত, আপনাকে দিয়ে শুরু করছি। অনেকগুলো খবর, হরতালের সাপোর্টে আজকে যে মূল খবর হয়েছে, তাতে কোন পত্রিকা লিখেছেন 6টা গাড়ি, কোন পত্রিকা লিখেছে 8টা গাড়ি, এবং এক ধরনের গুজব সারা দেশে ছড়ানো হয়েছিল যে মানুষ মারা গেছে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরকে গ্রেপ্তার হয়েছে। সবকিছু মিলিয়ে একটা নৈরাজ্যকর অবস্থায়। অ্যাবসলিউটলি। আপনি শুরু করেন। খবরগুলি পড়ছিলেন একটার পর একটা, আমার যেটা মনে হচ্ছিল, গত কিছুদিনের মধ্যে আমরা বেশ কিছু হরতাল দেখলাম, হরতাল হয়ে গেছে, এবং প্রত্যেক হরতালের ঠিক আগের রাত্রে আমরা এই ঘটনাগুলি ঘটতে দেখছি। এবং এইগুলো কি আমরা প্রতিনিয়ত প্রতিবার এভাবে মেনে নিব কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন দেশবাসীর কাছে। এবং আমরা যখনই বিএনপি নেতৃত্ব শ্রেণীর কোনো যারা বিভিন্ন ফোরামে কথা বলেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনার হরতাল করবেন, সেই গণতান্ত্রিক অধিকার আপনাদের আছে, আপনারা হরতাল কল করতে পারেন, কিন্তু নাশকতা তো করতে পারেন না আপনারা, এবং মানুষকে তো জোর করতে পারেন না, ফোর্স করতে পারেন না, হরতাল করতে বাধ্য করতে পারেন না। তারা বলে যে এটা তারা করেন না, এবং তারা কখনো করেন না, এবং তার দোষটা উল্টো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে সরকারি দলের পক্ষ থেকে হয়তো এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য? আমরা কি দেশবাসী আর বুঝতে পারছি না এটা কোন দিকে যাচ্ছে দেশ? এ তো হতে পারে না, গণতন্ত্রে এটা তো চলতে পারে না। মানে বারে বার এত ফ্রিকুয়েন্টলি হরতালগুলি হলো, প্রত্যেক হরতালের আগে এভাবে
বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে আমি বুঝি না আসলে যেটা কতদিন এভাবে চলবে। এটার একটা স্টপ করতে হবে। এটা একটা আমার তো মনে হয় এখন হরতালের বিপক্ষে, নাশকতার বিপক্ষে হরতাল ডাকা উচিত সাধারণ জনগণের, এবং হরতালের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া উচিত। এইগুলো আমাদের বন্ধ করতে হবে, এবং আমাদের খুব প্যাশনেটলি, আমার মনে হয় ইনাফ অফ দিস, যে হরতাল ডাকবে আমরা ঘরে বসে থাকবো, কিছু বাস জ্বালিয়ে দেবে আমরা ভয় পাবো, যে যার জায়গায় যাবো না। আমার মনে হয় আমাদের ঘর থেকে বেরোতে হবে। বাংলাদেশের মেজরিটি মানুষ হরতাল চায় না, এবং একই সাথে বিরোধী দলের যে ন্যায্য যে দাবি আছে সেই দাবির পক্ষে মানুষ থাকতে পারে, এবং সেই দাবি দেওয়াগুলি মানুষ তো দেখছে যে সরকারি দলের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে কিনা, আলাপ আলোচনার সুযোগ তৈরি হচ্ছে কিনা, তার মধ্য দিয়ে বিরোধী দলের কথা শোনা হচ্ছে কিনা। সেখানে যদি অন্যায্য কোনো কাজ করা হয়, মানুষ তার ওপিনিয়ন, তার মতামত দিয়ে দিবে ভোটের মাধ্যমে, সেই সিস্টেম তো আছে। এবং আলাপ আলোচনা যদি না করা হয়, মানুষের সেই ক্ষোভের জায়গা তৈরি হবে স্পন্টিনিয়াসলি, অটোমেটিকলি সেটা রিফ্লেকশন আমরা দেখবো। কিন্তু এই নাশকতা কেন? মানে আমার মনে হয় দিস ইজ এনাফ অফ দিস। আরাফাত, আপনার কথার মধ্যে থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে এই ধরনের হরতাল, যদিও এটি একটি গণতান্ত্রিক অধিকার, অবশ্যই এটাকে আপনি আমার সাথে স্বীকার করবেন, বাংলাদেশের রাজনৈতিক যে পথ চলা, সেখানে গণতন্ত্রের পক্ষে হরতাল একসময় খুব গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে। কিন্তু আজ আপনি নিজেই বলছেন একজন সচেতন নাগরিক হিসেবে যে হরতালের বিরুদ্ধে হরতাল ডাকা, মানে হরতালের যে কালচারটা, প্রত্যেক হরতালের আগে রাত্রে আমরা দেখছি এভাবে এই যে ভয়াবহ অবস্থার সৃষ্টি করা, এবং হরতালকে যে আমি এখন ডরতাল বলা শুরু করেছি। এক্স্যাক্টলি। আমি বিষ্ণু, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং সংসদ সদস্য, তিনি বলেছেন যে একদিন দুদিন নয়, টানা 1 মাসের হরতাল চান। এটা বাংলাদেশ প্রতিদিনে তিনি বলেছেন। আমার মনে হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির, আমার মনে হচ্ছে এমনটা এইভাবে দেশটা অকার্যকর হয়ে যাক, ফাঁক ফোকর দিয়ে উনি ক্ষমতায় যাওয়ার একটা ব্যবস্থা করুন। এই ধরনের স্বার্থপর রাজনীতি আমরা রিজেক্ট করতে চাই, প্রত্যাখ্যান করতে চাই। প্রথম কথা হচ্ছে যে হরতাল ডাকার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে, যেটা আমি বলেছি, আমি এটা মানি, কিন্তু এটা কি কোনো দায়িত্বশীল অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি যে কারণে এভাবে বললাম যে এটা তো একটা ফাঁক ফোকর খোঁজা, নিজের স্বার্থে ক্ষমতায় যাওয়ার স্বার্থের রাজনীতি। আজকে বাংলাদেশের মানুষের মধ্যে জনসচেতনতা আছে। আমাদের আসলে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে এই হরতালকে প্রতিহত করার জন্য, হরতাল বলতে অযৌক্তিক হরতাল এবং ভয় দেখিয়ে যে হরতাল, নাশকতা তৈরি করে যে হরতাল, তাকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষকে সচেতন তারা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করে এনগেজ করার একটা মেকানিজম আমাদের বের করতে হবে। নাহলে কিন্তু দেশকে এই ধরনের কি বলবো অথর্ব রাজনীতিবিদরা, আই এম সরি ফর মাই টাং, তারা কিন্তু দেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং করেই চলেছে। এদের নেতৃত্ব আমাদের কাছে কাঙ্ক্ষিত। আমাদের উত্তর যেটা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি, আমরা খুশি হয়েছে আপনার উত্তর শুনে। পাশাপাশি একটি শুধু কথা নিউজ মনে করিয়ে দিয়ে আমি প্রসঙ্গ থেকে সরে যাব, সেটি হচ্ছে যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে হরতাল দিয়ে কখনো সরকার পতন হয় না। আমি অনুসঙ্গে আসছি, সেটি হচ্ছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন। আপনি শুধু একজন শিক্ষক নন, তিনি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা আপনার লেখা আমরা পড়ি। আপনি বিষয়টাকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই সফর, আগামীতে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর, সোনিয়া গান্ধীর সফর, এই সবকিছু, ভারতীয় সেনাবাহিনীর প্রধান সম্প্রতি আমাদের দেশে ঘুরে গেলেন, তার আগে আমাদের সেনাবাহিনীর প্রধান ভারত ঘুরে এসেছে, সবকিছু মিলিটারি ডিপ্লোমেসি বলা হয় বোধহয় এটাকে। সবকিছু মিলিয়ে আপনি যদি একটু আপনার মন্তব্য বলেন। আমি ওনার সাথে পুরোপুরি একমত, এবং বিশেষ করে আপনি যে বিষয়টি বললেন এইটা কিন্তু আমাদের দরকার। আমরা ভারতের সাথে গোটা বিশ্বের যতগুলি দেশ আছে এর মধ্যে সবচেয়ে লংগেস্ট বর্ডার শেয়ার করি। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো বিকল্প আমাদের নেই আমাদের স্বার্থে। উনি যে অপরাজনীতির কথা বললেন, সে অপরাজনীতি কিন্তু আমাদের সবসময় ক্ষতিগ্রস্ত করেছে। এদেশের সাধারণ মানুষ অনেক সময় সেটা বুঝতেও পারেনি, কারণ তাদেরকে বোকা বানানো হয়েছে এই অপরাজনীতির চর্চা। এবং এখানে বিষয়টি হচ্ছে কি, আজকে ভারত একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে সে পোটেনশিয়াল আছে। আমাদেরকে কিন্তু বন্ধুত্বপূর্ণ জায়গায় যেতেই হবে। আমাদের দেশে অপরাজনীতি কি করেছে আপনাকে আমি খুব খোলামেলা বলতে চাই, সেটি হচ্ছে যে ৭৫ পরবর্তী সময় আমাদের দেশে যে রাজনৈতিক শক্তি, যে দক্ষিণ ধারার যে রাজনৈতিক শক্তি, তারা পাকিস্তানের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসি বাংলাদেশের মাটিতে ইমপ্লিমেন্ট করেছে। এই কাজটি করতে যে পাকিস্তান গেইনার হয়েছে, লুজার হয়েছে বাংলাদেশ। ভারতও কিছুটা লুজার হয়েছে, কিন্তু ভারতের জন্য বাংলাদেশ কিন্তু ওই অর্থে ছোট, তার সম্পর্ক পাকিস্তানের সাথে, চায়নার সাথে এবং বিয়ন্ড দ্যাট আছে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা আমরা।
এবং ভারতের সাথে আপনি আজকে দেখেন যদি আনরিজলভড অনেক ইস্যুজ আছে, লিস্ট করলে লম্বা লিস্ট। এটা কেন? কারণ আজকে যদি আমরা প্রথম থেকেই সেই পাকিস্তানের ফরেন পলিসি এখানে ইমপ্লিমেন্ট না করতে যেতাম, পাকিস্তানের তাবেদারি যদি না করতে যেতাম, আমাদের নিজেদের ভালোটা যদি বুঝতাম, তাহলে কিন্তু ভারতের সাথে একটা পজিটিভ ফ্রেন্ডলি ডিপ্লোমেসি আমরা লিগ্যাসির কথা বলছেন। পাকিস্তানের ফরেন পলিসিটা হচ্ছে পাকিস্তানের লিগ্যাসির কথা বলছেন, আমরা বহন করছি না, নট অনলি দ্য লেগেসি। এবং আজকের পাকিস্তান ক্লিয়ারলি আমি বুঝিয়ে বলি, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। অ্যাবসলিউটলি আজকের পাকিস্তান তাদের কাশ্মীর ইস্যু নিয়ে একটা সমস্যা আছে ভারতের সাথে, এবং সেখানে তারা বার্গেন করে ভারতের সাথে, এবং এখানে তারা বাংলাদেশের সয়েল ইউজ করে তারা আবার ইন্ডিয়ান নর্থ ইস্টের সেপারেটিস্ট মুভমেন্টকে তারা এখানে ইনস্টিগেট করে, এবং তার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করে। তো এই বার্গেনিং এর একটা জায়গায় একই জায়গায় একই সমস্যা কি আমাদের হিল ট্র্যাক্সের সাথে রিলেটেড মনে করছে না? কিন্তু আমাদের হিল ট্র্যাক্সে তো আমরা সমস্যার সমাধান অনেকখানি করে ফেলেছি না, কিন্তু ওরা যারা করছে এটা নর্থ ইস্টার্ন ফ্রন্ট অফ ইন্ডিয়াতে, তারা কি এখানে এগুলোর সাথে তো সংশ্লিষ্ট আছে। এক্স্যাক্টলি। আমরা যদি একটা পজিটিভ ফ্রেন্ডলি ডিপ্লোমেসির দিকে যেতাম, তাহলে যেটি হতো, আমরা আজকে যে বিশাল লম্বা লিস্ট দেখি যে আনরিজলভড ইস্যুস ভারতের সাথে, এগুলো কিন্তু এত লম্বা হতো, আরো অনেক বেশি সহযোগিতার মধ্য দিয়ে দুটো দেশ এগিয়ে যেত। কিন্তু আমরা কি করেছি দেখেন, পাকিস্তানকে সে সুযোগ করে দিয়েছি, সে তার মতন বার্গেন করেছে এবং তার লাভ হয়েছে, লস হয়েছে আমার কাছে। আমি বলতে চাই যে আজকে আসলে আমার স্বার্থে ভারতের সাথে আমার বন্ধুত্ব দরকার। আমার মনে হয় দিস ইজ এনাফ অফ দিস, যে পাকিস্তানের ফরেন পলিসি সে কিভাবে ভারতের সাথে বার্গেন করবে, সেই সহযোগিতা আমি আমার মাটি ব্যবহার করে করতে দিব, আর আমি নিজে ক্ষতিগ্রস্ত হব দিনের পর দিন। আমার মনে হয় এই বোকামি রাজনীতি আমাদের। আপনার মনে হয় না? এটা আমি মনে করি যে আমাদের বিশ্বাস, এবং আমরা সেটা শক্তভাবে মনে করি যে আমরা কোনো পাকিস্তানের লিগেসি নিয়ে আমাদের সামাজিক ক্ষেত্রে কোনো প্রভাব, আমাদের মানুষের উপরে কোনো প্রভাব যেন না পড়ে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, একেবারে ভিন্ন একটি পায়ের মধ্যে দিয়ে আমরা নিজেদের জন্ম নিয়েছি এবং বেড়ে উঠছি। আমরা সেই জায়গাটা কোনো রকম দক্ষিণপন্থী বা পাকিস্তানপন্থী বা উগ্রবাদী মৌলবাদীদের প্রভাব প্রশ্রয় দিতে চাই না। এটা আমাদের জনগণের ঐতিহাসিক ঐতিহ্যিক ধারা। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে 21শে আগস্ট যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে তারেক সহ 26 জনকে গ্রেপ্তারে আজকে আমরা দেখছি যে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে। এবং গতকালকে আমরা শুনেছি যে গত পরশুদিন 3 জন এক্স প্রাক্তন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, তারা গ্রেপ্তার হয়েছে। এবং আজকে আসছে যে কারাগারে বিষণ্ণ সময় কাটছে সাবেক 3 আইজিপি। এটা আইরনি একটা ব্যাপার। ভেরি মাচ। এই নিয়ে যদি আপনার একটু কথা। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের জাস্ট ইমাজিন বাংলাদেশের মানে দুর্ভাগ্য যে বাবর সাহেবের মতন একজন মানুষ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার হাতে যিনি রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন, যিনি কিনা নিজে ভক্ষক হয়ে গেছিলেন, রক্ষকের দায়িত্বে ছিলেন, কিন্তু উনি তো ভক্ষকের ভূমিকা নিয়েছেন। মানে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে, যিনি নিজে ওই প্ল্যানের মধ্যে ছিলেন। এবং আজকে তো এই বিষয়গুলি পরিষ্কার হয়ে গেছে। মুফতি হান্নানের যে ইন্টারভিউ, সেখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে শুধু এই কথাই বলেনি যে কোথায় কিভাবে প্ল্যান হয়েছে, এই প্ল্যান করার সময় কারা ছিল, এবং পুরো প্ল্যানটি কিভাবে ভেস্তে গেল, সাকসেসফুল হলো না, সেই বিষয়ে সে ব্যাখ্যা করেছে। এই জিনিসটি আজকে পরিষ্কার হয়ে গেছে। আপনার হয়তো মনে আছে যখন ঘটনাটি ঘটেছিল, তখন তৎকালীন সরকারে যারা ছিল তারা কি বলেছিল, যে শেখ হাসিনা নিজে, আওয়ামী লীগের লোকেরাই নাকি এটা করেছে। এক্স্যাক্টলি, শেখ হাসিনা নিজে তাৎক্ষণিকভাবে। তাহলে এটা কি কোনো দায়িত্বশীল? মানে তখনই কিন্তু আমাদের ধারণা হয়েছিল দেয়ার হ্যাজ টু বি সামথিং রং ইন দিস। আজকে কিন্তু এটা দিবালোকের মতন পরিষ্কার হয়ে গেল। কাজে এই রাজনীতির মধ্যে আপনি যারা অ্যাটেম্পট টু মার্ডার করে, যারা খুনের মধ্যে জড়িত, যারা করাপশনের মধ্যে জড়িত, যেগুলো একেবারে স্পষ্ট হয়ে উঠছে আজকে আমাদের চোখের সামনে, আমার মনে হয় এই রাজনীতিবিদ, এই ধরনের রাজনীতিকে আমাদের রিজেক্ট করতেই হবে। গতকালকে আমাদের এই অনুষ্ঠানে একজন আলোচক, সম্মানিত আলোচক, বলেছেন যে পাকিস্তানের বেনজির ভুট্টোকে হত্যা করা এবং বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যা করার পদ্ধতি এবং প্রক্রিয়া এবং উদ্দেশ্য প্রায় একই। অ্যাবসলিউটলি। শুধু বেনজির ভুট্টো দুর্ভাগ্যবশত পৃথিবী থেকে চলে গেছেন, আমাদের কারণ ইকুয়েশন টু সেম। যিনি প্রগ্রেসিভ রাজনীতিকে রিপ্রেজেন্ট করেন, তার বিপক্ষে সেই মিলিটেন্ট যারা ফান্ডামেন্টালিস্ট, তারা তার পিছনে লেগে আছে। এবং এখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছু কমন এনিমি থাকে না, কমন এনিমি হলে আমি ফ্রেন্ডস হয়ে যাই, এরকম ওই শত্রুদের সাথে আবার কিছু কমন এনিমি ফ্রেন্ডস হয়ে গেছে। ফ্রেন্ডস হয়ে যে তারা আবার একসাথে তাদেরকে এলিমিনেট করা। আপনার ওই কথাটি গুরুত্বপূর্ণ যে প্রগ্রেসিভ ফোর্স, আমাদের দেশে প্রগ্রেসিভ ফোর্স বা প্রগতিশীল শক্তির অন্যতম এবং একমাত্র বলতে গেলে নেতা হচ্ছে শেখ হাসিনা। সরিয়ে দিতে পারলে এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সরিয়ে দিতে পারলে এদেশ থেকে প্রগতিশীলতার পথ একেবারে রুদ্ধ হয়ে যেত। এই তো উদ্দেশ্য ছিল, তাই তো? যে রক্ত, সেই রক্তই কি যথেষ্ট নয় বাংলাদেশের প্রগতিশীল ধারাকে নষ্ট করার, বন্ধ করার জন্য? এই প্রশ্নটি শুধু রাখছি। এটা একটি চিরন্তন লড়াই। প্রিয় দর্শক,
শেষ করছি আমাদের আজকের খবর প্রতিদিন অনুষ্ঠান। আবার আগামীকাল দেখা হবে এই সময়। ভালো থাকবেন।